হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু নলেজ এ টু জেড। নলেজ এ টু জেডে তোমাদের সবাইকে স্বাগত জানাই। তো আজকের ভিডিওটা তোমাদের খুবই প্রত্যাশিত একটি ভিডিও, ভূগোলের সাজেশান। আজকে আমি যেটা দিতে চলেছি তোমাদের ক্লাস 10-এ টেস্ট পরীক্ষা। দেখো, টেস্ট পরীক্ষার জন্য কিন্তু ভূগোলের সাজেশান আমি আলোচনা করব। ইতিমধ্যেই আমাদের কিন্তু বাংলার যে সাজেশান সেটা কিন্তু আমি পোস্ট করে দিয়েছি। সেখানে তোমরা অনেকেই কমেন্ট করে জানিয়েছো, যে বলেছো যে ভূগোলের সাজেশানটা আমাদেরকে তাড়াতাড়ি করে দিয়ে দেন, আমাদের সময় কম রয়েছে। তো আমি যতটা সম্ভব তাড়াতাড়ি করে তোমাদেরকে আজকে যেটা দিতে চলেছি সেটা হচ্ছে ভূগোলের সাজেশান। তো সাজেশান আলোচনা করার পূর্বে তোমাদেরকে যেটা করতে হবে, ভিডিওটায় এখনই লাইক করে দাও। আর যদি তুমি এই চ্যানেলটা প্রথম দেখে থাকো তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে যে নোটিফিকেশান বটন রয়েছে ওটাকে অল করে রেখে দাও, কারণ অনেক ভালো ভালো ভিডিও কিন্তু তোমাদের জন্য আসতে চলেছে, তাই এটা করে রাখা কিন্তু অত্যন্ত জরুরি। এরপরে আমরা যে সাজেশানটা দেব, এটা আলোচনা করার পূর্বে আমাদেরকে কিছু কথা বলে নেওয়া অত্যন্ত জরুরি। কেন জরুরি? কারণ তোমরা কিন্তু ইতিমধ্যে জেনে গিয়েছো যে তোমাদের যে স্কুলের প্রশ্নপত্র, ফার্স্ট ইউনিট টেস্ট দিয়েছো, সেকেন্ড ইউনিট টেস্ট দিয়েছো, সেক্ষেত্রে তোমরা দেখেছো যে তোমাদের স্কুলের প্রশ্নপত্র কি হয়, মানে প্রশ্নপত্রের মান যদি স্কুলের টিচাররা করে থাকেন কিংবা হয়তো কোনো সংস্থা থেকে কেনা হতে পারে সেই প্রশ্নপত্র, তো সেক্ষেত্রে কি হয়, প্রশ্নের মান বিভিন্ন ধরনের হয়। একটু সহজ প্রশ্ন আসে কোনো কোনো স্কুলে, আবার কোনো কোনো স্কুলে মডারেট প্রশ্ন, আবার কোনো কোনো স্কুলে কঠিন প্রশ্ন হয়ে থাকে। তো স্বাভাবিকভাবেই এই টেস্টের ক্ষেত্রেও কিন্তু সেটার ব্যতিক্রম হবে না, কারণ এই টেস্টেও কিন্তু তোমাদের ওই প্রথম এবং দ্বিতীয় ইউনিট টেস্টের মতোই কিন্তু তোমাদের স্কুলের যে প্রশ্নপত্র সেটা হয় কোনো সংস্থা থেকে কেনা হতে পারে, না হয় তোমাদের হয়তো স্কুলের স্যার ম্যাডামরা করে থাকতে পারেন। তো সেই হিসেবে প্রশ্নের মান বিভিন্ন রকম হতে পারে। তো এটুকু আমি বলতে পারি, প্রশ্ন কঠিন হোক আর সহজ হোক, তুমি যদি এই সাজেশন ভালো করে দেখে যাও, আমি নিশ্চিত থাকবো যে তোমরা এখান থেকে কমন পাবেই। কারণ অলরেডি ফার্স্ট ইউনিট টেস্ট দিয়েছো, সেকেন্ড ইউনিট টেস্ট দিয়ে দিয়েছো, তুমি জেনে গিয়েছো যে তোমার স্কুলের প্রশ্ন কীরকম হয়। তুমি একবার মিলিয়ে দেখে নিও যে আমার সাথে তোমাদের প্রথম এবং দ্বিতীয় ইউনিট টেস্টের সাজেশন কমন আছে কিনা। সব থেকে বড় কথা, মাধ্যমিক 2024 বলো, এর আগে আমি যত ভিডিও পোস্ট করেছি সেখান থেকে প্রচুর, মানে পুরো প্রশ্নপত্রই বলতে গেলে কমন, 100% কমন এসেছে বোর্ডের পরীক্ষায়। ঠিক আছে? তো তোমরাও একদম টেনশন করো না, তোমাদের জন্য যে সাজেশান দেবো সেটাও একদম দারুণ। এটা তো টেস্ট পরীক্ষার জন্য যে সাজেশান, ফাইনালের জন্য অন্য সাজেশান, মানে তার থেকে একটু, ধরো টেস্টের জন্য কি হয়, একটু বেশি প্রশ্ন পড়তে হয় না, কারণ স্কুলের স্যার ম্যাডামরা যেহেতু প্রশ্ন করবে, তো সেই জায়গায় একটু বেশি প্রশ্ন করতে হয়। তো চলো আর কথা বাড়াবো না, আমরা সাজেশান শুরু করে দেবো। ভিডিওটা লেন্দি হবে, তার জন্য ভিডিওটা কিন্তু সম্পূর্ণ তোমাদেরকে শুনতে হবে। তাই এখনই প্রমিস করো যে ভিডিওটা তোমরা সম্পূর্ণ শুনবে এবং দেখবে, তাতে করে তোমরা প্রত্যেকটা জিনিস ভালো করে বুঝতে পারবে। কারণ অনেকেই রয়েছে ইউটিউবে যারা কি করে, যে বলে দিল যে এই দুটো প্রশ্ন করলেই কমন, এই চারটে প্রশ্ন করলেই তুমি একটা প্রশ্ন পাবে, এইরকম ভিডিও আমি বানাই না। ঠিক আছে? আমি অত বোর্ডেরও মানে কেউ নই, আর তোমাদের স্কুলেরও কেউ নই। ঠিক আছে? তো আমি একদমই 100% বলে দিতে পারি না যে এই দুটো প্রশ্ন পড়লেই কমন আসবে। আমি জানি না ওনারা কোথা থেকে কি করে ভিডিও বানান বা কি করে জানতে পারেন যে এই প্রশ্নগুলোই আসে, আমার সে বিষয়ে কোনোভাবেই জানা নেই বা অভিজ্ঞতাও নেই বলতে পারো। তো আমি তোমাদেরকে যে সাজেশান দেবো, তোমরা 100% শিওর থাকো, তুমি ভালো ক্যাটাগরি স্টুডেন্ট হতে পারো, তুমি মাঝারি ক্যাটাগরি স্টুডেন্ট হতে পারো, কিংবা তুমি দুর্বল ক্যাটাগরি স্টুডেন্ট হতে পারো, তুমি যেই ক্যাটাগরিরই অন্তর্ভুক্ত হও না কেন, তুমি নিশ্চিত থাকো, তোমার প্রিভিয়াস ইয়ারের প্রশ্নপত্রগুলো দেখো, আমার ভিডিওগুলো দেখো, তুমি কমন পাবে। বোঝা গেল? তো চলো শুরু করে দিচ্ছি আজকে আমাদের ভিডিও। প্রথমে আমি একটু সিলেবাসটা দেখে নেব। আমাদের সিলেবাসে রয়েছে বহির্জাত প্রক্রিয়া, বায়ুমণ্ডল, বাড়িমণ্ডল এবং বজ্র ব্যবস্থাপনা, এই হচ্ছে আমাদের এই অংশ। আর আঞ্চলিক থেকে রয়েছে ভারত আর উপগ্রহ চিত্র এবং ভূবৈচিত্র্যসূচক মানচিত্র। এই হচ্ছে আমাদের টোটাল সিলেবাস। এখন প্রশ্ন হচ্ছে, তোমাদের 5 মানের প্রশ্ন হয়, তোমাদের 2 মানের প্রশ্ন হয়, আর 3 মানের প্রশ্ন হয়। তোমাদের পরীক্ষায় কিন্তু এই 3 ধরনের প্রশ্ন হয়। একটা হচ্ছে তোমার 5 মার্কস, 3 মার্কস এবং 2 মার্কসের প্রশ্ন। তো আমি এই ভিডিওতে পুরোটাই সাজেশান দেবো, তোমাদেরকে 2 মার্কসের সাজেশান দেবো, তোমাদেরকে 3 মার্কসের সাজেশান দেবো এবং তোমাদেরকে 5 মার্কসেরও সাজেশান দেবো। তার জন্য ভিডিওটা ভালো করে দেখতে হবে, শুনতে হবে। ঠিক আছে? প্রথমে আমি তোমাদেরকে যেটা বলবো সেটা হচ্ছে, এই 5 মার্কসের সাজেশানের জন্য তোমাদেরকে কয়েকটা চ্যাপ্টার পড়তে হবে না, মানে এখান থেকে এই চ্যাপ্টারগুলো থেকে কোনো 5 মার্কসের প্রশ্ন আসে না। যেমন কোন চ্যাপ্টার, এই একটা চ্যাপ্টার, এখান থেকে 5 মানের প্রশ্ন আসে না, আর এই একটা চ্যাপ্টার, এখান থেকে কোনো 5 মানের প্রশ্ন আসে না। ঠিক আছে?
এখান থেকে 5 মার্কসের প্রশ্ন আসে, এখান থেকে 5-এর প্রশ্ন আসে, এখান থেকে 5-এর প্রশ্ন আসে এবং এখান থেকে 5-এর প্রশ্ন আসে, এখান থেকে 2-এর প্রশ্ন আসে, এখান থেকেও 2-এর, এখান থেকেও 2-এর, এটা থেকে 2-এর, 2 এবং 2। এরপর আসি 3-এর প্রশ্নের ক্ষেত্রে। 3-এর প্রশ্নের ক্ষেত্রে কিন্তু এখান থেকে তোমার 3-এর প্রশ্ন আসে, এখান থেকে 3, এখান থেকে 3, এখান থেকে 3, এখান থেকে 3 এবং এখান থেকে 3। তাহলে 5-এর জন্য আমরা দুটো চ্যাপ্টার পড়বো না। প্রথম হচ্ছে বজ্র ব্যবস্থাপনা এবং উপগ্রহ চিত্র, এই দুটো চ্যাপ্টার থেকে কোনো 5-এর প্রশ্ন আসে না, বোঝা গেল। 2 এবং 3 মার্কসের ক্ষেত্রে কিন্তু প্রত্যেকটা চ্যাপ্টার থেকেই প্রশ্ন আসে। আগে এটা ভালো করে বোঝো, নাম্বার ডিভিশনটা ভালো করে বোঝো যে কোন কোন চ্যাপ্টার আমাকে করতে হচ্ছে আর কোন কোন চ্যাপ্টার আমাকে করতে হচ্ছে না, বোঝা গেল। প্রথমে চলে আসবো আমি প্রথম যে চ্যাপ্টারটা রয়েছে বহির্জাত প্রক্রিয়া এবং তার সৃষ্ট যে ভূমিরূপ সেইগুলোতে। দেখো এক্ষেত্রে তোমাদেরকে 2-এর জন্য এইগুলো তোমাদেরকে করতে হবে 2 মার্কসের জন্য। 2 মার্কসের জন্য সাধারণত কাকে বলে আসে বা কি বলতে পারে তোমাকে বহির্জাত প্রক্রিয়া কি কি আমি একটু বলে নিচ্ছি। পর্যায়ন, ক্ষয়ীভবন, জলবিভাজিকা খুব গুরুত্বপূর্ণ, প্রপাতকূপ, মন্থকূপ, অশ্রুরাকৃতি হ্রদ। যদিও অশ্রুরাকৃতি হ্রদ কীভাবে সৃষ্টি হয় এটা কিন্তু 2025-এ 3-এর প্রশ্নে, 3-এর প্রশ্নে এটা এসেছে, ঠিক আছে। নদী অববাহিকা, ধারণ অববাহিকা, ক্যানিয়ন, পার্বত্য উপত্যকা, পাদদেশীয় হিমবাহ, ঠিক আছে। পার্বত্য হিমবাহ, পাদদেশীয় হিমবাহ, হিমরেখা, হিমশৈল, ড্রামলিন, আচ্ছা গ্রাব রেখা, ষষ্ঠ ঘাতের সূত্র, নুনাটক্স, বারখান, খাঁড়ি, ফিয়র্ড, ক্রেভাস, বার্কসুট, লোয়েস, ইনসেলবার্স, ঝুলন্ত উপত্যকা, বোধিদৌত সমভূমি, মরুদ্যান, অপসারণসৃষ্ট গর্ত এবং অনুদৈর্ঘ্য তির্যক বালিয়াড়ি। তুমি বলবে বাবা 2 নম্বরের জন্য এতগুলো প্রশ্ন করতে হবে? হ্যাঁ, এখানে কিন্তু তোমাদের এই চ্যাপ্টারটা ভাগ রয়েছে। তুমি যদি একটু ভালো করে দেখো, প্রথমে তো দেখতে পাবে বহির্জাত প্রক্রিয়া, তারপরে রয়েছে নদী দ্বারা সৃষ্ট ভূমিরূপ, তারপরে রয়েছে বায়ু এবং তারপরে রয়েছে তোমার হিমবাহ। তো প্রত্যেকটা আমি চ্যাপ্টারকে মার্জ করে দিয়েছি, যার জন্য তোমার মনে হচ্ছে অনেক প্রশ্ন, কিন্তু তুমি যদি একটু একটু করে পড়ো, ফার্স্টে নদীটা পড়লে, নদী থেকে যে যে প্রশ্নগুলো রয়েছে সেগুলো দেখে নিলে, সেক্ষেত্রে তোমার কম মনে হবে। 4-5টা করে হয়তো প্রশ্ন রয়েছে, প্রত্যেকটা পার্ট থেকে 4-5টা করে হয়তো প্রশ্ন রয়েছে, বোঝা গেল। তো এটা গেল আমাদের ফার্স্ট চ্যাপ্টারের জন্য। 2 নম্বরের জন্য শুধুমাত্র এই প্রশ্নগুলো করলেই এনাফ, আর কোনো প্রশ্ন তোমাকে করতে হবে না, ক্লিয়ার। এরপরে আসো 3 নম্বরের জন্য। 3 নম্বরের জন্য অবরোহণ আরোহণ করবে, পার্থক্য, এটা পার্থক্য, ঠিক আছে। এখানে অবরোহণ আরোহণ করবে, নদী উপত্যকা, হিমবাহ উপত্যকা, গিরিখাত, ক্যানিয়ন, অনুদৈর্ঘ্য বালিয়াড়ি, তির্যক বালিয়াড়ি, বারখান বালিয়াড়ি, শিব বালিয়াড়ি। এক্ষেত্রে কিন্তু তোমাকে ঘুরিয়েও দিতে পারে, হয়তো দিল অনুদৈর্ঘ্য এবং বারখান বালিয়াড়ি পার্থক্য, ঠিক আছে। এই জায়গাটা একটু ভালো করে দেখে পড়বে। রসে মোতানের ড্রামলিন, জিগেন ইয়ারনাক, আচ্ছা মোনাডনক, ইনসিলভার, পেডিমেন্ট বাজাতা। যেহেতু স্কুলের প্রশ্ন, আমি তো বলতে পারি না যে এটা বেশি ইম্পর্টেন্ট বা এটা বেশি ইম্পর্টেন্ট, ঠিক আছে। যেহেতু স্কুলের প্রশ্ন, তোমাকে সেই হিসেবে আমি ফাইনালের জন্য তোমাদেরকে সেই সাজেশনটা দিয়ে দেবো, যেটা কোনটা মোস্ট ইম্পর্টেন্ট, কোনটা একটু কম করলেও হবে, হ্যাঁ, সমস্ত ভাগ্যে আমি দেখিয়ে দেবো। ফাইনালের জন্য কোনো টেনশন করতে হবে না, কিন্তু টেস্টের জন্য বাবা এগুলো একটু পড়তেই হবে, কারণ কোন স্কুলে কেমন ধরনের প্রশ্ন হয়। তোমাকে আমি এটুকু বলতে পারি যে এই প্রশ্নগুলো ইম্পর্টেন্ট, কিন্তু কেমন ধরনের প্রশ্ন হয়, বাট কোন টিচার কোন প্রশ্নটাকে বেশি গুরুত্ব দেবেন সেটা তো মানে আমি বলতে পারছি না, বোঝা গেল। আর যদি তোমাদের স্কুলে কোনো টিচার সাজেশন দিয়ে থাকেন, তাহলে অবশ্যই তুমি সেই সাজেশনটা করে নিও, ক্লিয়ার। আচ্ছা নেক্সট দেখো, জলপ্রপাতের পশ্চাৎ প্রসারণ আর নদীর মোহনায় বদ্বীপ সৃষ্টির অনুকূল পরিবেশ। নদীর মোহনায় বদ্বীপ গঠিত হয় না কেন, খুব গুরুত্বপূর্ণ, এই দুটো প্রশ্ন খুব গুরুত্বপূর্ণ। ঝুলন্ত উপত্যকায় জলপ্রপাত দেখা যায় না, ভি আকৃতি আই আকৃতির উপত্যকা গঠিত হয়, ব্যাখ্যা করো। আচ্ছা উপত্যকার যে আকৃতি সেটা ইউ আকৃতির মতো দেখতে হয় কেন, ঠিক আছে। হিমরেখার উচ্চতা সর্বত্র এবং সব ঋতুতে সমান হয় না কেন, মরু সম্প্রসারণের রোধের 3টি উপায় এবং মরু ও মরুপ্রায় অঞ্চলে বায়ু কার্যের প্রধান যে 2টি শর্ত সেটা। তাহলে 3-এর জন্য এই প্রশ্নগুলো করতে হবে, তোমরা একটু স্ক্রিনশট নিয়ে নাও। আগের পেজটাও আমি দেখিয়ে দিচ্ছি, এই পেজটাও তোমরা স্ক্রিনশট নিয়ে নাও, ক্লিয়ার। চলো এরপরে আসবো মেন যে অংশটা আমাদের 5-এর জন্য মোস্ট ইম্পর্টেন্ট, ঠিক আছে। মোস্ট ইম্পর্টেন্ট এই 4টে প্রশ্ন একদম ভালো করে রেডি করে নাও তোমার টেস্ট এবং ফাইনালের জন্য, ক্লিয়ার। টেস্ট এবং ফাইনালের জন্য কি কি করবে, দিতে পারে নদীর কাজ কিংবা দিতে পারে বায়ুর ক্ষয় কাজ, যে কোনো একটা আসবে, হয় নদীর ক্ষয় কাজ নয় আসবে বায়ুর ক্ষয় কাজ। দুটো প্রশ্ন একদম করতে ভুলবে না। দ্বিতীয়, মধ্যগতিতে নদীর সঞ্চয় কাজ, খুব ইম্পর্টেন্ট এটা, ঠিক আছে। হিমবাহ এবং জলধারার মিলিত কার্যের ফলে সৃষ্ট ভূমিরূপ, বায়ু ও জলধারার মিলিত ভূমিরূপ। যদি একটু
মানে কঠিন প্রশ্ন হয়, সেক্ষেত্রে তোমাকে এই সুন্দরবন অঞ্চলের যে জলবায়ু পরিবর্তনের প্রভাব এটা দিতে পারে, এবং বায়ুর সঞ্চয় কার্যের যে ভূমিরূপ এটাও দিতে পারে। বোঝা গেল? তো এই পেজটা তোমরা একটু স্ক্রিনশট নিয়ে নাও। এই গেল আমাদের ফার্স্ট চ্যাপ্টার থেকে সম্পূর্ণ সাজেশন, 5 মার্কস, 3 মার্কস এবং 2 মার্কস। ক্লিয়ার? এরপর যাব দ্বিতীয় চ্যাপ্টার। আমাদের এই দুটো চ্যাপ্টার, এই যে প্রাকৃতিকের রয়েছে আমাদের দুটো চ্যাপ্টার, একটা হচ্ছে যে এই তোমার হচ্ছে কি বলে, এই তোমার বহির্জাত প্রক্রিয়া এবং সৃষ্ট ভূমিরূপ এবং বায়ুমণ্ডল, এই দুটো চ্যাপ্টার থেকে একটু বেশি প্রশ্ন করতে হবে, কিন্তু বায়ুমণ্ডল এবং বজ্র ব্যবস্থাপনা থেকে এখান থেকে খুবই অল্প প্রশ্ন রয়েছে, খুবই অল্প। ঠিক আছে? এই দুটো চ্যাপ্টারগুলো যেহেতু বড়, সেই হিসেবে প্রশ্নের সংখ্যাও অনেক। বোঝা গেল? চলো এরপর আসছি সেকেন্ড চ্যাপ্টার বায়ুমণ্ডল। এখান থেকে 2 এর জন্য কি করবে? অ্যারোসেল কাকে বলে বা কি, বৈপরীত্য উষ্ণতা কাকে বলে, কার্যকারী সৌর বিকিরণ, সমুষ্ণ রেখা, ইনসোলেশন, এল নিলো লা নিনো, অশ্বক্ষাংশ চিনু, গর্জনশীল চল্লিশা, আপেক্ষিক আর্দ্রতা, নিরপেক্ষ আর্দ্রতা, ঘূর্ণবাত চক্র, বৃষ্টির ছায়াঞ্চল, মৌসুমী বিস্ফোরণ, গ্রিনহাউস এফেক্ট, ফেরেল সূত্র এবং বাইসবেলের সূত্র কাকে বলে। এই কাকে বলে বা কি থেকে এইগুলোই আসে, বায়ুমণ্ডল থেকে কাকে বলে বা কি থেকে কিন্তু এই প্রশ্নগুলোই আসে। ক্লিয়ার? আচ্ছা নেক্সট দেখো, আইটি সিজেড বা ডোলড্রাম বা নিরক্ষীয় শান্ত বলয়, মোস্ট ইম্পর্টেন্ট একটা প্রশ্ন। তারপরে জেড বায়ু কি বা এর বৈশিষ্ট্য। হ্যাঁ, এক্ষেত্রে আমি বলে রাখি এটা 2এও দেয় আবার 3এও দেয়, যে স্কুলে যেমন আসে। বোঝা গেল? এটা 2এও আসে 3এও আসে, তোমরা একটু স্ক্রিনশট নিয়ে নাও। এই গেল আমার বায়ুমণ্ডল চ্যাপ্টারে 2 নম্বরের প্রশ্ন। এরপর আসবো 3 নম্বরের প্রশ্ন। 3 নম্বরের প্রশ্নের ক্ষেত্রে আমাদেরকে কি কি করতে হচ্ছে? পার্থক্যের ক্ষেত্রে টপোস্ফিয়ার, স্ট্র্যাটোস্ফিয়ার পড়বে, সমুদ্রবায়ু, স্থলবায়ু, ক্যাটাবেটিক, অ্যানাবেটিক, ব্যাস এই 3টে পার্থক্য ভালো করে পড়বে। আর কি কি পড়বে? এখানেও তো আমাদের 5টা পার্ট রয়েছে। ঠিক আছে? এখানেও কিন্তু আমাদের 5টা ভাগ রয়েছে। একটা হচ্ছে উষ্ণতার ভিত্তিতে, তারপরে তোমার বায়ু প্রবাহ, বায়ু অঞ্চল, আপেক্ষিক আর্দ্রতা, অধক্ষেপণ, তারপরে আর কি রয়েছে, বায়ু প্রবাহ রয়েছে, বায়ুর চাপ বলয় রয়েছে, অনেকগুলো পার্ট রয়েছে। তো সমস্ত বায়ুমণ্ডল থেকে কিন্তু এই কটা সাজেশন তোমাকে করতেই হবে 3 নাম্বারের জন্য। ঠিক আছে? ক্ষুদ্র মণ্ডল বলা হয় কেন ট্রপোস্ফিয়ারকে? ট্রপোস্ফিয়ারের উচ্চতা বৃদ্ধির সাথে সাথে উষ্ণতা হ্রাস পেয়ে যায়। মারাত্মক ইম্পর্টেন্ট এই প্রশ্নটা। মেঘাচ্ছন্ন রাত্রির তুলনায় মেঘমুক্ত রাত্রি শীতল হয় কেন, বা এটাকে তোমাকে ঘুরিয়েও দিতে পারে। ঠিক আছে? আচ্ছা, জেড বায়ুর প্রভাব, এটা গুরুত্বপূর্ণ, মানে মৌসুমী বায়ুর উপর যে জেড বায়ুর প্রভাব সেটা। আচ্ছা, ভারতের জলবায়ু নিয়ন্ত্রক হিসেবে এল নিনো লা নিনোর প্রভাব। আচ্ছা, এখানে এই প্রশ্নটা বায়ুমণ্ডল উত্তপ্ত হওয়ার যে পদ্ধতি, এটা কিছু কিছু স্কুলে আবার 5এও দিয়ে দেয়। যে স্কুলে একটু কঠিন প্রশ্ন হয় না, এটা 5এও দিয়ে দেয়। ঠিক আছে? আচ্ছা, বৈপরীত্য উত্তাপ কাকে বলে, এর প্রভাব, কারণ প্রভাব, ওজোন স্তরের গুরুত্ব, বিনাশের প্রভাব, নিরক্ষীয় অঞ্চলে পরিচলন বৃষ্টিপাত কেন হয়। আচ্ছা, এখান থেকে করবে নিরক্ষীয় জলবায়ু, মৌসুমী জলবায়ু অথবা ভূমধ্যসাগরীয় জলবায়ু, যে কোনো একটা জলবায়ুর বৈশিষ্ট্য লিখতে দিতে পারে। হয়তো বললো তোমাকে ভূমধ্যসাগর জলবায়ুর বৈশিষ্ট্য লেখো। বোঝা গেল? এই প্রশ্নটা কিন্তু তোমাদের মানে যতটা 3-এর জন্য ইম্পর্টেন্ট, ততটা 5 মার্কসের জন্য ইম্পর্টেন্ট। ঠিক আছে? যতটা 3-এর জন্য ইম্পর্টেন্ট, ততটা 5 মার্কসের জন্য ইম্পর্টেন্ট। এই গেল আমাদের 3 নম্বরের প্রশ্ন। আশা করছি তোমরা এটা স্ক্রিনশট নিয়ে নিয়েছো। এরপরে যাচ্ছি 5-এর জন্য। এই চ্যাপ্টার থেকে 5-এর জন্য কি কি প্রশ্ন করবে খুব ভালো করে শুনে নাও। এখান থেকে বায়ুমণ্ডলে উষ্ণতা তারতম্যের কারণ, বিশ্ব উষ্ণায়নের প্রভাব, ভূমধ্যসাগরীয় জলবায়ু, ক্রান্তীয় জলবায়ুর অবস্থান বা প্রধান প্রধান যে বৈশিষ্ট্য, এই যে অংশটা, এই যে ভূমধ্যসাগরীয় এই যে বৈশিষ্ট্যগুলো রয়েছে, আমি বললাম না ওটা 5এও দেয়। তো এই প্রশ্নটা এবং বৃষ্টিপাত শ্রেণীবিভাগ করে যে কোনো একটা বৃষ্টিপাত, এই প্রশ্নগুলো কিন্তু 2000 মাধ্যমিক যে 2025 এখানে কিন্তু আসেনি। স্বাভাবিকভাবেই এই প্রশ্নগুলো তোমাদের টেস্টের জন্য খুব গুরুত্বপূর্ণ এবং ফাইনালের জন্য খুব গুরুত্বপূর্ণ। এই 4টে প্রশ্ন করতে কিন্তু তোমরা একেবারেই ভুলবে না, একেবারেই না। বোঝা গেল? এখন থেকে মুখস্থ করতে শুরু করো, এখন থেকে ভালো করে প্র্যাকটিস করতে শুরু করে দাও। এই 4টে প্রশ্ন কিন্তু করতেই হবে। এক্সট্রা হিসেবে তোমরা দেখে যেতে পারো বায়ুচাপের যে বলয়গুলো রয়েছে তার সাথে নিয়ত বায়ু প্রবাহের সম্পর্ক এবং পৃথিবীর নিয়ত বায়ু প্রবাহগুলির উৎপত্তি এবং গতিপথের চিত্র সহ ব্যাখ্যা। ঠিক আছে? তাহলে এই গেল আমাদের বায়ুমণ্ডলের পুরো সাজেশন আমি দিয়ে দিলাম, 5 মার্কস, 3 মার্কস এবং 2 মার্কস। এরপরে যাব পরবর্তী যে চ্যাপ্টার রয়েছে বায়ুমণ্ডল। বায়ুমণ্ডলে চলে আসা যাক। এখান থেকে 2-এর জন্য আমি বলেছিলাম খুব কম প্রশ্ন করতে হবে, এগুলোই আসে, এর বাইরে আর কিছু প্রশ্ন আসে না 2-এর জন্য, একদম 100% আসে না। ঠিক আছে? সমুদ্র স্রোত, হিমপ্রাচীর কাকে বলে, হিমশৈল, শৈবাল সাগর কাকে বলে, মগ্নচড়া, বান ডাকা, সারাসারি বান, অ্যাপোজি জোয়ার, পেরিজি জোয়ার, জায়ার, এগুলো কিন্তু 2-এর জন্য মাস্ট করতে হচ্ছে। ক্লিয়ার? চলো নেক্সট 3-এর জন্য।
তিনের জন্য কি কি করবে, পার্থক্য থেকে সমুদ্র তরঙ্গ বা সমুদ্র স্রোতের পার্থক্য, উষ্ণ স্রোত, শীতল স্রোত, মুখ্য জোয়ার, গৌণ জোয়ার, এগুলো করতেই হবে, করতেই হবে, খুব গুরুত্বপূর্ণ। আর একটা প্রশ্ন, নিউ ফাউন্ডল্যান্ডের কাছে ঝড়ঝঞ্ঝা হয় না কেন, এবং দুটি মুখ্য জোয়ারের যে সময়ের ব্যবধান 24 ঘন্টা 52 মিনিট কি করে হচ্ছে বা কেন হচ্ছে, এটা যদি না বুঝতে পারো, এই চ্যাপ্টারগুলো আমি সমস্ত পড়িয়েছি, তুমি যদি না বুঝতে পারো একবার আমার ভিডিওটা দেখে নাও, আমি 100% কথা দিচ্ছি, আমি চ্যালেঞ্জ করছি, তুমি বুঝতে পারবেই, 100% শিওর তুমি বুঝতে পারবে। এবং তোমাকে এগুলো আর ভালো করে মুখস্থ পর্যন্ত করতে হবে না, তুমি একবার যদি বুঝে যাও তুমি নিজে থেকে লিখবে, আমি তোমাকে কথা দিচ্ছি। ক্লিয়ার? তাই জন্য ভিডিওটা একবার দেখে নিও যদি না বুঝতে পেরে থাকো। এরপরে চলে আসো 5-এর জন্য। এই চ্যাপ্টার থেকে 5-এর জন্য সমুদ্র স্রোতের প্রভাব এবং সমুদ্র স্রোত সৃষ্টির কারণ, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, যতগুলো পারো ভি লাগিয়ে দাও। ঠিক আছে, এই দুটো প্রশ্ন। আর যেটা দেখবে সেটা হচ্ছে জোয়ার ভাটার ফলাফল, যেহেতু জোয়ার ভাটার সৃষ্টির কারণ আমাদের চলে এসেছে, আর এটাতে না দুটো পার্ট রয়েছে, একটা হচ্ছে সমুদ্র স্রোত বা সমুদ্র তরঙ্গ, জোয়ার ভাটা। যেহেতু জোয়ার ভাটা থেকে আমাদের জোয়ার ভাটার সৃষ্টির কারণ মাধ্যমিক 2025-এ চলে এসেছে, তাই জন্য এই দুটো প্রশ্ন সমুদ্র স্রোত থেকে আসার সম্ভাবনা অধিক। ক্লিয়ার? তাহলে এই ছিল আমার বাড়িমণ্ডলের টোটাল সাজেশন, 5 মার্কস, 3 মার্কস এবং 2 মার্কস। এরপরে লাস্ট যে চ্যাপ্টারটা আমাদের প্রাকৃতিকের রয়েছে, বজ্র ব্যবস্থাপনা। এখান থেকে আগেই বলেছি 2-এর প্রশ্ন, 3-এর প্রশ্ন আছে, 5-এর কোনো প্রশ্ন আসে না। তো চলো দেখিয়ে নিই 2-এর জন্য, এখান থেকেও কম প্রশ্ন। বজ্র ব্যবস্থাপনা কাকে বলে? আচ্ছা, তরল বজ্র, কঠিন বজ্র, ই ওয়েস্ট বা বৈদ্যুতিন বজ্র, ইউট্রোফিকেশন, নিষ্ক্রিয় বজ্র, বিওডি বা পৌরসভার বজ্র, বজ্রের পুনর্ব্যবহার, ভরাটকরণ, আচ্ছা কম্পোস্টিং, স্ক্রাবার, ভার্মি কম্পোস্টিং এবং গঙ্গা অ্যাকশন প্ল্যান, এগুলো দেয়। এখান থেকে এগুলোই আসে 2-এর জন্য, তোমরা স্ক্রিনশট নিয়ে নাও। আচ্ছা, আগের চ্যাপ্টারটা মনে হয় স্ক্রিনশট নিতে বলিনি, তোমরা একটু এই চ্যাপ্টারটাও স্ক্রিনশট নিয়ে নিও। চলো এরপরে আসছি 3-এর জন্য, এখান থেকে প্রশ্ন আসে। 3-এর জন্য তোমরা যেটা করবে, বজ্র ব্যবস্থাপনা 3টি প্রয়োজনীয়তা, জৈব ভঙ্গুর এবং অজৈব ভঙ্গুর পার্থক্য, খুব গুরুত্বপূর্ণ। আচ্ছা, পরিবেশে বজ্রের যে 3টি প্রভাব, বজ্র পদার্থের উপর 3টি প্রভাব, এটা করবে। বজ্র ব্যবস্থাপনায় হয় তোমাকে দেবে 3R, নয় তোমাকে দেবে 4R, যে কোনো আর, হয় 3R নয় 4R-এর যে ভূমিকা সেটা। শিক্ষার্থীদের ভূমিকা, ঠিক আছে। আচ্ছা, ভাগীরথী হুগলি নদীর জল বিভিন্ন বজ্রের দ্বারা কিভাবে দূষিত হচ্ছে, এই প্রশ্নটা একটু ঘুরিয়ে আমাদের মাধ্যমিক 2025-এ অলরেডি চলে এসেছে, কিন্তু তাও আমি রেখেছি যেহেতু তোমাদের এটা টেস্ট পরীক্ষা। আমি শুরুতেই বলেছি টেস্ট পরীক্ষার জন্য কিন্তু আমাদেরকে একটু মানে অন্য ওয়েতে চলতে হবে, বোঝা গেল? যেহেতু এটা বোর্ডের পরীক্ষা না, সেই হিসেবে কিছু কিছু প্রশ্ন তোমাকে হয়তো যেগুলো চলে এসেছে মাধ্যমিক 2025-এ সেই প্রশ্নও দিয়ে দিতে পারেন, বোঝা গেল? চলো, আচ্ছা, বজ্র কম্পোস্টিং পদ্ধতির সুবিধা এবং বজ্রের পরিমাণগত হ্রাস কিভাবে করা যায়, এইগুলো কিন্তু অবশ্যই করতে হচ্ছে। তাহলে এই ছিল আমাদের প্রাকৃতিকের টোটাল সাজেশন। এরপর যাব আমরা পরবর্তী যে পার্ট রয়েছে ভারতের দেখবো আমি প্রাকৃতিকের অংশ। প্রথমে আসবো ভারতের প্রাকৃতিকের অংশ 2 নাম্বার, কারেওয়া, মালনাদ ময়দান, খারাত ভাঙর, দুন, তাল, ভাবর, ধান, কয়াল, মরুস্থলী, কালবৈশাখী, আচ্ছা আঁধি, লু, আশ্বিনের ঝড়, পশ্চিমী ঝঞ্ঝা, বহুমুখী নদী পরিকল্পনা, রেগুর এবং ধাপ চাষ, এগুলো কিন্তু 2-এর জন্য রেডি করতে হচ্ছে। পাশাপাশি কিছু জলবিভাজিকার নাম, এটা গুরুত্বপূর্ণ। আচ্ছা, বৃষ্টির জল সংরক্ষণের উদ্দেশ্য, বা দিতে পারে যে বৃষ্টির জল সংরক্ষণের প্রয়োজনীয়তা কি, এটাও কিন্তু ঘুরিয়ে দিতে পারে, ঠিক আছে। আর ল্যাটেরাইট মৃত্তিকার বৈশিষ্ট্য, এটা কৃষ্ণ মৃত্তিকা যদিও চলে এসেছে, কিন্তু 2-এর জন্য না এটাও ইম্পর্টেন্ট। এটা 5-এ কৃষ্ণ মৃত্তিকার বৈশিষ্ট্য চলে এসেছে 2025-এ, তো এটা 2-এর জন্য ইম্পর্টেন্ট রয়েছে, তাই এগুলো দেখবে, ঠিক আছে, 2-এর জন্য। এবারে আসবো 3 নাম্বারের জন্য, কি কি পার্থক্য আমাদেরকে একটু বেশি দেখতে হবে, প্রাকৃতিক অংশটা থেকে আমাদের বেশি পার্থক্য আছে, সেটা হচ্ছে ভারতের নদ নদী, দক্ষিণ ভারতের নদ নদী, পূর্ব উপকূল, পশ্চিম উপকূল, ভাঙার খাদার, মালনাদ ময়দান, আচ্ছা ক্রান্তীয় চিরহরিত অরণ্য এবং ক্রান্তীয় পর্ণমোচী অরণ্য, এগুলো পার্থক্যর জন্য করতে হচ্ছে। এছাড়াও 3 নাম্বারের জন্য আরও বেশ কিছু প্রশ্ন আছে 3 নাম্বারের জন্য, যেমন নর্মদা তাপ্তি নদীর মোহনায় বদ্বীপ গড়ে ওঠেনি কেন, কিংবা তোমাকে দিতে পারে যে পশ্চিম বাহিনী নদীগুলির মোহনায় বদ্বীপ কেন গড়ে ওঠেনি, বোঝা গেল? এটাকেই ঘুরিয়ে দিল। আচ্ছা, বহুমুখী নদী পরিকল্পনার উদ্দেশ্য, জেট বায়ুর প্রভাব, এটা আগেও আমি তোমাদেরকে খুব সম্ভবত বলেছি। আচ্ছা, করমণ্ডল উপকূলে বছরে 2বার কেন বৃষ্টিপাত হয়, এল নিনো লালিনোর প্রভাব, বৃষ্টির ছায়া অঞ্চল গড়ে উঠেছে দাক্ষিণাত্য মালভূমির যে ঢালে, তো সেটা
তোমাদেরকে করতে হবে বৃষ্টির, আচ্ছা কৃষিক্ষেত্রে জলসেচের প্রয়োজনীয়তা এবং কৃষির যে মুখ্য তিনটি সমস্যা সেগুলো করতে হবে। মৃত্তিকা সংরক্ষণ, মৃত্তিকা ক্ষয়ের কারণ এবং অরণ্য সংরক্ষণ, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। 3-এর জন্য এখানে যে কটা প্রশ্ন দিয়েছি প্রচুর গুরুত্বপূর্ণ, স্ক্রিনশট নিয়ে নাও, আমি পরে স্লাইড ঘুরিয়ে দেব। ঠিক আছে, নেক্সট হলো 5 নাম্বারের জন্য। 5 নাম্বারের জন্য কি কি করতে হচ্ছে, প্রথমে ভূপ্রকৃতি থেকে একটা প্রশ্ন পড়বে, সেটা হচ্ছে ভূপ্রকৃতি থেকে একটাই প্রশ্ন, পশ্চিম হিমালয় ভূপ্রকৃতির বিবরণ। আচ্ছা, নদ নদী দেখে তোমরা একটাই করবে, পার্থক্য। এই পার্থক্য তুমি যদি 5-এর জন্য রেডি করে নাও, তোমাকে দেখো 3-এর জন্যও কিন্তু আমি একই পার্থক্য দিয়েছি, তাহলে একই প্রশ্ন আমার কিন্তু দুবার রেডি হয়ে গেল। একটু দেখে পড়তে হবে, যে বুঝতে পেরেছো তো, একটু দেখে পড়তে হবে। আচ্ছা, ভারতের মৌসুমী জলবায়ুর প্রভাব, জলবায়ুর প্রধান 3টি বৈশিষ্ট্য, জলবায়ু থেকে এই দুটো প্রশ্ন করলেই এনাফ। আচ্ছা, নেক্সট কি রয়েছে, পূর্ব উপকূল এবং পশ্চিম উপকূল সমভূমে প্রাকৃতিক বৈশিষ্ট্যের পার্থক্য, এটা গুরুত্বপূর্ণ। আচ্ছা, মাটি থেকে দুটো প্রশ্ন, একটা হচ্ছে পলিমাটি কিংবা লোহিত মৃত্তিকা, যে কোনো একটা তোমাকে দিতে পারে। নেক্সট রয়েছে ভারতের জলবায়ু নিয়ন্ত্রকের আলোচনা এবং পরবর্তী যেটা রয়েছে হিমালয়ের পার্বত্য উচ্চতার তারতম্যের ভিত্তিতে স্বাভাবিক উদ্ভিদ। তাহলে জলবায়ু থেকে টোটাল 3টে প্রশ্ন আছে, এই প্রশ্নটা, এই প্রশ্নটা এবং এই প্রশ্নটা। মাটি থেকে একটা প্রশ্ন, আচ্ছা স্বাভাবিক উদ্ভিদ থেকে একটা প্রশ্ন, এটা তোমাদের ভূপ্রকৃতি থেকে রয়েছে। বোঝা গেল? এই যে প্রাকৃতিকের অংশটা থেকে আমি কিন্তু পুরোটা মিলিয়ে একটা সাজেশন দিয়েছি, তুমি যদি হিসেব করে দেখো একটা দুটো করে প্রশ্ন রয়েছে, নদ নদী থেকে একটা, জলবায়ু থেকে 3টে, ঠিক আছে, একটা দুটো করে প্রশ্ন রয়েছে। বোঝা গেল? এগুলো তোমাকে করতেই হবে। এরপরে যাব ভারতের যে আমাদের অর্থনৈতিক যে অংশটা রয়েছে সেখানটায়। এখান থেকে 2-এর জন্য সামাজিক বনসৃজনের 2টি উদ্দেশ্য, এখান থেকে কিন্তু কৃষি বনসৃজন কাকে বলে এটা কিন্তু চলে এসেছে, তাই সামাজিক বনসৃজন ইম্পর্টেন্ট। জীবিকা ভিত্তিক কৃষি, খারিফ শস্য, রবি শস্য, জায়দ শস্য, যে কোনো একটা বা দুটো দিতে পারে, কিংবা এই জায়গা থেকে কিন্তু পার্থক্যও দেয় 2 নাম্বারের জন্য। ঠিক আছে, এটা কিন্তু খারিফ শস্য রবি শস্যের পার্থক্যও কিন্তু দেয়। আচ্ছা, বাগিচা ফসল, মিলেট, শিকড় আলকা শিল্প, অনুসারী শিল্প, সেল, উদীয়মান শিল্প, তথ্য প্রযুক্তি শিল্প, আউটসোর্সিং, নগরায়ন, জনবিস্ফোরণ, স্থিতিশীল উন্নয়ন, মেগা সিটি মহানগর, সোনালী চতুর্ভুজ, হীরক চতুর্ভুজ, শিপিং লাইন, শিপিং লেন এবং উত্তর ভারত দক্ষিণ ভারত করিডর। এগুলো কিন্তু 2 নম্বরের জন্য অবশ্যই রেডি করতে হবে, কাকে বলে বা কি হিসেবে। বোঝা গেল? এই হচ্ছে আমাদের অর্থনৈতিক পুরো অংশটা, কিন্তু এটা কিন্তু বারবার বলছি, এটা অর্থনৈতিকের পুরো অংশ। এখানে শিল্প রয়েছে, এখানে তোমার উন্নতির যে সমস্ত, আচ্ছা পরিবহন রয়েছে, এখানে তোমাদের শহর রয়েছে, শিল্প রয়েছে, কৃষির যে অংশগুলো সেগুলো রয়েছে, সমস্ত কিছু রয়েছে। অর্থনৈতিক যেটা সেটা কিন্তু পুরোটা রয়েছে। যারা স্ক্রিনশট নিতে চাইছো স্ক্রিনশট নিয়ে নিতে পারো। এরপরে আমি পরবর্তী যে স্লাইড যাচ্ছি, 3 নম্বরের ক্ষেত্রে দেখো খারিফ শস্য, রবি শস্য, পরিবহন এবং যোগাযোগ ব্যবস্থার পার্থক্য, এগুলো করতে হচ্ছে। সবুজ বিপ্লবের সুফল কুফল বা কাকে বলে এটা দেয়। কার্পাস বয়ন এবং কার্পাস বয়নের সমস্যা এবং তথ্য প্রযুক্তি শিল্পের উন্নতির কারণ। এই প্রশ্নটার ক্ষেত্রে আমি একটু বলে নিই, এই প্রশ্নটা কিন্তু আমাদের 2025-এ চলে এসেছে 5-এর জন্য, এটা এসেছে 5 নাম্বারের জন্য, কিন্তু যেহেতু এটা টেস্ট পরীক্ষা সেক্ষেত্রে এটা কিন্তু তোমাদের 3-এও দিয়ে দিতে পারে। বোঝা গেল? এই জন্য আমি এটা দিয়ে রেখেছি। আচ্ছা, সড়কপথ, রেলপথের গুরুত্ব আবার তোমাকে দিতে পারে, গুরুত্বের ভিত্তিতে পার্থক্য লেখো, এটাও দেয়। সড়কপথ এবং রেলপথের গুরুত্বের ভিত্তিতে পার্থক্য লেখো। বোঝা গেল? এটাও দেয়, দুটোই লিখে দিলাম। আচ্ছা, সড়কপথ, রেলপথ, জলপথের যে সুবিধা এটা গুরুত্বপূর্ণ। আচ্ছা, এখানে শিল্পের যে কাঁচামালের প্রভাব, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, এবং দুর্গাপুরে লৌহ ইস্পাত শিল্প গড়ে ওঠার কারণ, এগুলো কিন্তু করতেই হচ্ছে আমাদের পুরো অর্থনৈতিক পোর্শনটা থেকে। যারা যারা স্ক্রিনশট নিতে চাইছো তোমরা স্ক্রিনশট নিয়ে নাও। চলো, এরপরে মেন ইম্পর্টেন্ট 5-এর জন্য লাস্ট যে অংশটা রয়েছে আমাদের অর্থনৈতিকের ভারতের, এখান থেকে দেখো, এখান থেকে তুমি যদি এই 4টে প্রশ্ন খুব ভালো করে তৈরি করে নাও, এই 4টে প্রশ্ন যদি তুমি খুব ভালো করে তৈরি করে নাও টেস্ট এবং ফাইনালের জন্য, তুমি একদম ছক্কা মেরে আসবে, গ্যারেন্টি ছক্কা মেরে আসবে। ধান, ইক্ষু, চা, কার্পাস, কফি, যে কোনো একটা দেবে অনুকূল প্রাকৃতিক পরিবেশ। গত বছর গম এসেছে, একটা থাকেই, এই প্রাকৃতিক পরিবেশ থেকে কিন্তু একটা প্রশ্ন থাকেই থাকে। বোঝা গেল? আচ্ছা, পূর্ব মধ্য ভারতের লৌহ ইস্পাত শিল্প, কার্পাস বয়নের অধিক উন্নতির কারণ এবং পেট্রো রসায়ন শিল্পের অধিক উন্নতির কারণ, এই দুটো ইম্পর্টেন্ট। আচ্ছা, এখানে হুগলি নদীর উভয় তীরে পাট শিল্পের কেন্দ্রীভবনের কারণ। আচ্ছা, ভারতের জনসংখ্যা বন্টন, হ্যাঁ এটা খুব গুরুত্বপূর্ণ, এটা তো বলতেই ভুলে গেছি। ভারতের জনসংখ্যা বন্টনের যে অসম জনসংখ্যা বন্টনের যে কারণ, ভেরি ভেরি ইম্পর্টেন্ট এই প্রশ্নটা, ঠিক আছে।
আচ্ছা, নগরায়ণ গড়ে ওঠার কারণ, যেহেতু নগরায়ণের সমস্যা চলে এসেছে সেজন্য নগর গড়ে ওঠার এই কারণটা, বা নগর না দিয়ে হয়তো তোমাকে দিয়ে দিল পরিবহন ব্যবস্থার গুরুত্ব, এটাও কিন্তু ইম্পর্টেন্ট রয়েছে। তো ঠিক আছে, কোনো ব্যাপার নয়, তুমি যদি এই জনসংখ্যা বন্টনের কারণ এবং এই প্রশ্নগুলো ভালো করে তৈরি করে নাও, একদম ছক্কা মেরে আসবে। প্রত্যেকটা 5 নম্বরের প্রশ্নের ক্ষেত্রে আমি তোমাকে চ্যালেঞ্জ দিচ্ছি, তোমাকে আমি গ্যারান্টি দিচ্ছি, তুমি ভালো করে তৈরি করে নাও, এখন থেকে ভালো করে পড়তে শুরু করো, তুমি পরীক্ষার জন্য তোমাকে আর ভূগোলের জন্য তোমাকে আর চিন্তা করতে হবে না। ঠিক আছে, একদম কমন আসবেই আসবে, তোমরাও নিজেরাও জানো এবং প্রত্যেকে আমাকে অলরেডি কমেন্ট করেও জানিয়েছো, এটা আর বারবার আমি বলছি না, তোমরা নিজেরাও জানো। তোমাদের যে প্রশ্নপত্রগুলো রয়েছে ফার্স্ট ইউনিট টেস্ট, সেকেন্ড ইউনিট টেস্ট, কিংবা তোমাদের কাছে তো প্রিভিয়াস ইয়ারের প্রশ্নপত্র রয়েছে, সেগুলোর সাথে মিলিয়ে একবার ভিডিওগুলো দেখে নাও, সমস্ত প্রমাণ পেয়ে যাবে। প্রমাণ দেওয়া রয়েছে, একদম ওপেন প্ল্যাটফর্মে প্রমাণ দেওয়া রয়েছে। ক্লিয়ার? তোমরা দেখে নিও। চলো লাস্ট চ্যাপ্টার, এখান থেকে 2-এর জন্য আমাদেরকে কি কি করতে হচ্ছে, দূর সংবেদন, মিলিয়াল সিট, উপগ্রহ চিত্র, ভূ বৈচিত্র্য সূচক মানচিত্র, জিও স্টেশনারি উপগ্রহ, নিষ্ক্রিয় সেন্সর, ইনসার্ট এবং পিক্সেল। পিক্সেলটা গুরুত্বপূর্ণ রয়েছে, ঠিক আছে? তো এগুলো 2 নম্বরের জন্য আমাকে করতে হচ্ছে। স্ক্রিনশট নিতে চাইলে অবশ্যই তোমরা স্ক্রিনশট নিয়ে নাও। এরপরে যাব 3 নম্বরের জন্য। এখান থেকে তো 5-এর প্রশ্ন আসে না, শুরুতেই বলে দিয়েছিলাম। তো 3 নম্বরের জন্য পার্থক্যের ক্ষেত্রে ভূ সমলয়, সূর্য সমলয়, ভূ বৈচিত্র্য সূচক মানচিত্র, উপগ্রহ মানচিত্র, উপগ্রহ চিত্র এবং জিও স্টেশনারি এবং সান সিনক্রোনাস। আচ্ছা, ক্ষুদ্র স্কেলের মানচিত্র এবং বৃহৎ স্কেলের মানচিত্র, এটা এটা খুব ইম্পর্টেন্ট। ভূ বৈচিত্র্য মানচিত্র থেকে বিভিন্ন স্কেলের খুব ইম্পর্টেন্ট। ভগ্নাংশ সূচক আরএফ এর ব্যবহার মানে মারাত্মক ইম্পর্টেন্ট। উপগ্রহ চিত্র থেকে 2টো প্রশ্ন ইম্পর্টেন্ট, মানে এখান থেকে কোনো প্রশ্নে বাদ দেওয়া যায় না, যে কোনো প্রশ্ন দিবে, যে কোনো প্রশ্ন 3-এর জন্য ইম্পর্টেন্ট। বোঝা গেল? প্রত্যেকটা প্রশ্ন, দূর সংবেদনের গুরুত্ব, দূর সংবেদনের সুবিধা অসুবিধা, আচ্ছা উপগ্রহ চিত্রে ব্যবহার, গুরুত্ব, পর্যায়, প্রত্যেকটা ইম্পর্টেন্ট, প্রত্যেকটা ইম্পর্টেন্ট। বুঝতে পেরেছো? তো যারা স্ক্রিনশট নিতে চাইছো অবশ্যই স্ক্রিনশট নিয়ে নাও। তাহলে এই ছিল আজকে কিন্তু আমাদের টোটাল সাজেশন, একদম পুরো সিলেবাসের সাজেশন দিয়েছি। আমি কোনো আলাদা আলাদা ভিডিও বানাইনি, আমি একটা ভিডিও বানিয়েছি, সেখানে 2, 3 এবং 5 সম্পূর্ণ সাজেশন দিয়েছি। এজন্য ভিডিওগুলো একটু লেন্দি হয়ে যায়। আমি দেখেছি ইউটিউবে অনেকেই রয়েছে যারা 2 নম্বরের জন্য একটা ভিডিও, 3 নম্বরের জন্য একটা ভিডিও, 5 নম্বরের জন্য আবার একটা ভিডিও, 5 নম্বরের জন্য তো অধিক ভিডিও। হয়তো তোমাকে বললো যে এই একটা প্রশ্ন করলে একটাই পড়বে, কিংবা হয়তো বললো 4টা প্রশ্নের মধ্যে একটা প্রশ্ন তুমি কমন পাবে। এই ভিডিও আমি বানাই না, আমি শুরুতেই বলেছি, আবারও বলছি, এই ভিডিও আমি বানাই না। আমি কোনো অত অভিজ্ঞ নয় এবং বোর্ডের কেউ নয় যে তোমাদেরকে গ্যারান্টি দিয়ে বলে দেবো যে এগুলো আসবে। তবে এটুকু আমি গ্যারান্টি দিতে পারি যে তুমি যদি আমার সাজেশন থেকে যেগুলো যেগুলো বলেছি এগুলো যদি পড়ে নাও, তুমি মিলিয়ে দেখো, আমি চ্যালেঞ্জ দিচ্ছি, তুমি নিজে মিলিয়ে দেখো, তুমি কমন পাবেই। ঠিক আছে? এত বড় কথা বলে দিলাম, তোমরা একবার মিলিয়ে অন্তত দেখে নিও। ইতিমধ্যে অনেকে দেখেওছো বা জানো, এটা আর বলার কিছু নেই। তো চলো, এই ছিল টোটাল সাজেশন। আমি বাংলা এবং ভূগোল দুটোরই সাজেশন কিন্তু অলরেডি দিয়ে দিয়েছি। যারা বাংলা সাজেশন দেখোনি অবশ্যই দেখে নিও। আর আজকের ক্লাসে তো ভূগোলটা আলোচনা করে দিলাম। তো চলো, আজকের ভিডিও আমি এখানেই শেষ করছি। পরবর্তী ভিডিওতে আবারও তোমাদের সাথে দেখা হবে নিশ্চয়ই। তো ততক্ষণ পর্যন্ত তোমরা খুব ভালো থেকো, সুস্থ থেকো এবং খুব ভালো করে তোমরা প্রিপারেশন নাও, ভালো করে পরীক্ষাটা দাও, ব্যাস এটুকুই চাই। বোঝা গেল? তো চলো, আজকের মতো সবাইকে টাটা।